সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা বইটির প্রথম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বালক। বয়স তখন ছিল কাঁচা, হালকা দেহখানা, ছিল পাখির মতো, শুধু ছিল না তার ডানা। উড়ন্ত পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক, বারান্দাটার রেলিং পরে ডাকত এসে কাক। ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে, তপসি মাছের ঝুড়িখানা গামছা দিয়ে ঢেকে। বেহালাটা হেলিয়ে কাঁধে ছাদের পরে দাদা, সন্ধ্যা তারার সুরে যেন সুর হতো তাঁর সাধা। জুটেছি বৌদিদির কাছে ইংরেজি পাঠ ছেড়ে, মুখখানিতে ঘের দেওয়া তাঁর শাড়িটি লাল পেড়ে। চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে, স্নেহের রাগে রাগিয়ে দিতেম নানান উপদ্রবে। কিশোরী চাটুজ্জে হঠাৎ জুড়ত সন্ধ্যা হলে, বাঁ হাতে তার থেলো হুঁকো, চাদর কাঁধে ঝোলে। দ্রুত লয়ে আউড়ে যেত লব কুশের ছড়া, থাকতো আমার খাতা লেখা, পড়ে থাকতো পড়া। মনে মনে ইচ্ছা হতো, যদি কোনো ছলে ভর্তি হওয়ার সহজ হতো এই পাঁচালির দলে। ভাবনা মাথায় চাপত নাকো ক্লাসে ওঠার দায়ে, গান শুনিয়ে চলে যেতুম নতুন নতুন গায়ে। স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ দেখি মেঘ নেমেছে ছাদের কাছে ঘেঁষে। আকাশ ভেঙে বৃষ্টি নামে, রাস্তা ভাসে জলে, ঐরাবতের সুর দেখা যায় জল ঢালা সব নলে। অন্ধকারে শোনা যেত রিমঝিমিনি ধারা, রাজপুত্র তেপান্তরে কোথা সে পথ হারা। ম্যাপে যেসব পাহাড় জানি, জানি যেসব গাং, কুইনলুন আর মিসিসিপি ইয়াং সিকিয়াং। জানার সঙ্গে আধেক জানা, দূরের থেকে শোনা, নানা রঙের নানা সুতোয় সব দিয়ে জ্বালব না। নানা রকম ধ্বনির সঙ্গে নানান চলাফেরা, সব দিয়ে এক হালকা জগৎ মন দিয়ে মোড় ঘেরা। ভাবনাগুলো তারই মধ্যে ফিরত থাকি থাকি, বানের জলে শ্যাওলা যেমন, মেঘের তলে পাখি। শান্তিনিকেতন, আষাঢ় ১৩৪৪। আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায়। শহরে স্যাকরা গাড়ি ছুটছে তখন ছড়ছড় করে ধুলো উড়িয়ে। দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রোয়ে বসে দিন চলত। বাবুরা আপিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। যারা ছিলেন টাকাওয়ালা, তাদের গাড়ি ছিল তকমা আঁকা, চামড়ার আধঘুমটাওয়ালা। কোচ বাক্সে কোচম্যান বসত মাথায় পাগড়ি হেলিয়ে, দুই দুই সইস থাকত পিছনে, কোমরে চামড় বাঁধা। হেইয় শব্দে চমক লাগিয়ে দিত পায়ে চলতি মানুষকে। মেয়েদের বাইরে আসা যাওয়া ছিল দরজা বন্ধ পালকির হাঁপ ধরানো অন্ধকারে। গাড়ি চড়তে ছিল ভীষণ লজ্জা। রোদ বৃষ্টিতে মাথায় ছাতা উঠত না। কোনো মেয়ের গায়ে সেমিজ আর পায়ে জুতো দেখলে সেটাকে বলা হতো মেম সাহেবী, তার মানে লজ্জা শরমের মাথা খাওয়া। কোনো মেয়ে যদি হঠাৎ পড়ত পরপুরুষের সামনে, ফস করে তার ঘোমটা নামতো নাকের ডগা পেরিয়ে। জিভ কেটে চট করে দাঁড়াতো সে পিঠ ফিরিয়ে। ঘরে যেমন তাদের দরজা বন্ধ, তেমনি বাইরে বেরোবার পালকিতেও। বড় মানুষের বৌঝিদের পালকির উপরে আরও একটা ঢাকা চাপা থাকতো মোটা ঘটা টোপের। দেখলে মনে হতো যেন চলতি গোরস্থান। পাশে পাশে চলত পিতলে বাঁধানো লাঠি হাতে দারোয়ানজি। ওদের কাজ ছিল দেউড়িতে বসে বাড়ি আগলানো, দাড়ি চোমড়ানো, ব্যাংকে টাকা আর কুটুমবাড়িতে মেয়েদের পৌঁছিয়ে দেওয়া, আর পার্বণের দিনে গিন্নিকে বন্ধ পালকি শুদ্ধ গঙ্গায় ডুবিয়ে আনা। দরজায় ফেরিওয়ালা আসতো বাক্স সাজিয়ে, তাতে শিউনন্দনেরও কিছু মুনাফা থাকত। আর ছিল ভাড়াটে গাড়ির গাড়োয়ান, বখরা নিয়ে বনিয়ে থাকতে যে নারাজ হতো সে দেউড়ির সামনে বাঁধিয়ে দিত বিষম ঝগড়া। আমাদের পালোয়ান জমাদার শোভারাম থেকে থেকে বাঁও কষত।
মুগুর ভাঁজত মস্ত ওজনের, বসে বসে সিদ্ধি ঘুরত, কখনো বা কাঁচা শাক শুদ্ধ মূলো খেত আরামে। আর আমরা তার কানের কাছে চিৎকার করে উঠতুম, রাধাকৃষ্ণ! সে যতই হাঁ হাঁ করে দুহাত তুলত, আমাদের জেদ ততই বেড়ে উঠত। ইষ্টদেবতার নাম শুনবার জন্য ওই ছিল তার ফন্দি। তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি। কেরোসিনের আলো পরে যখন এলো, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরা শেষে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো। আমাদের পড়বার ঘরে চলত 2 সলতের একটা সেজ। মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, আর তারপর চলতো চোখ রগড়ানি। বারবার শুনতে হতো মাস্টারমশাইয়ের অন্য ছাত্র সতীন সোনার টুকরো ছেলে, পড়ায় আশ্চর্য মন, ঘুম পেলে চোখে নস্যি ঘষে। আর আমি, সে কথা বলে কাজ নেই। সব ছেলের মধ্যে একলা মূর্খ হয়ে থাকবার মতন বিশ্রী ভাবনাতেও আমাকে চেতিয়ে রাখতে পারত না। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতরে যাবার সরু পথ ছিল খড়খড়ির আবরু দেওয়া। উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কি সে বুঝি পিছু ধরেছে। পিঠ উঠত শিউরে। তখন ভূতপ্রেত ছিল গল্পে গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। কোন দাসী কখন হঠাৎ শুনতে পেত শাঁকচুন্নির নাকি সুর, দড়াম করে পড়ত আছাড় খেয়ে। ওই মেয়ে ভূতটা ছিল সবচেয়ে বদমেজাজি, তার লোভ ছিল মাছের পরে। বাড়ির পশ্চিম কোণে ঘন পাতাওয়ালা বাদাম গাছ, তারই ডালে এক পা, আর অন্য পাটা তেতালার কার্নিশের পরে তুলে দাঁড়িয়ে থাকে একটা কোন মূর্তি। তাকে দেখেছে বলবার লোক তখন বিস্তর ছিল, মেনে নেবার লোকও কম ছিল না। দাদার এক বন্ধু যখন গল্পটা হেসে উড়িয়ে দিতেন, তখন চাকররা মনে করত লোকটার ধম্মজ্ঞান একটুও নেই, দেবে একদিন ঘাড় মটকিয়ে, তখন বিদ্যে যাবে বেরিয়ে। সে সময়টাতে হাওয়ায় হাওয়ায় আতঙ্ক এমন জাল ফেলেছিল যে টেবিলের নিচে পা রাখলে পা সুরসুর করে উঠত। তখন জলের কল বসেনি। বেহারা বাঁখে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার অন্ধকার ঘরে সারি সারি ভরা থাকত বড় বড় জ্বালায় সারা বছরের খাবার জল। নিচের তলায় সেই সব স্যাঁতস্যাঁতে এঁধো কুটুরিতে গা ঢাকা দিয়ে যারা বাস করেছিল, কে না জানে তাদের মস্ত হাঁ, চোখ দুটো বুকে, কান দুটো কুলোর মতো, আর পা দুটো উল্টো দিকে। সেই ভুতুড়ে ছায়ার সামনে দিয়ে যখন বাড়ির ভিতরের বাগানে যেতুম, তোলপাড় করত বুকের ভেতরটা, পায়ে লাগাতো তাড়া। তখন রাস্তার ধারে ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্নার মতো জল ফেনিয়ে পড়ত। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইত। দক্ষিণের বারান্দার রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতুম। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, পড়ল তার মধ্যে গাড়ি গাড়ি রাবেশ। পুকুরটা বুঝে যেতেই পাড়া গায়ের সবুজ ছায়া পড়া আয়নাটা যেন সরে গেল। সে বাদাম গাছটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু অমন পা ফাঁক করে দাঁড়াবার সুবিধে থাকতেও সেই ব্রহ্মদত্তির ঠিকানা আর পাওয়া যায় না। ভিতরে বাইরে আলো বেড়ে গেছে। পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার, নবাবী ছাঁদের। ডান্ডা দুটো 8-8 জন বেহারার কাঁধের মাপের, হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাতকাটা মেরজাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধন দৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আঁকজোক কাটা, কতক তার গেছে ক্ষয়ে, দাগ ধরেছে যেখানে সেখানে, নারকোলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে। এ যেন এ কালের নামকাটা আসবাব পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দার এক কোণে। আমার বয়স তখন 7-8 বছর। এ সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না।
আর ওই পুরানো পালকিটাকেও সকল দরকারের কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এজন্যই ওর উপরে আমার এতটা মনের টান ছিল। ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ, আর আমি ছুটির দিনের রবিনসন ক্রুশো। বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি। তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই। নানা মহলের চাকরদাসীর নানা দিকে হই হই ডাক। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাঁখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি। দুখন বেহারা বাঁক কাঁধে গঙ্গার জল আনছে। বাড়ির ভিতরে চলেছে তাঁতিনি নতুন ফ্যাশন পেড়ে শাড়ির সওদা করতে। মাইনে করা যে দিনুশেখরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোঁস করে বাড়ির ফরমাস খাটত, সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনুরি। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাঁচ কষছে। চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে চাপড়। ডন ফেলছে ২০-২৫ বার ঘন ঘন। ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে। বেলা বেড়ে যায়, রোদ্দুর ওঠে কড়া হয়ে, দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে। পালকের ভিতরকার দিনটা ঘণ্টার হিসাব মানে না। সেখানকার ১২টা সেই সাবেককালের, যখন রাজবাড়ির সিংহদ্বারে সভাভঙ্গের ডঙ্কা বাজত, রাজা যেতেন স্নানে চন্দনের জলে। ছুটির দিন দুপুরবেলা যাদের তাবেদারিতে ছিলুম তারা খাওয়া দাওয়া সেরেই ঘুম দিচ্ছে। একলা বসে আছি। চলেছে মনের মধ্যে আমার অচল পালকি। হাওয়ায় তৈরি বেহারাগুলো আমার মনের নিমক খেয়ে মানুষ। চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে। সেই পথে চলছে পালকি দূরে দূরে দেশে দেশে। সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া। কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভিতর দিয়ে। বাঘের চোখ জল জল করছে, গা করছে ছমছম। সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী। বন্দুক ছুটল দুম, ব্যাস সব চুপ। তারপরে এক সময়ে পালকির চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূরপঙ্খী। ভেসে চলে সমুদ্রে, ডাঙা দেখা যায় না। দাঁড় পড়তে থাকে ছপ 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 ছপ, ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে। মাল্লারা বলে ওঠে, সামাল সামাল, ঝড় উঠল। হালের কাছে আব্দুল মাঝি, ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চরে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার সেটা পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনিই বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম, তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁফ চোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারের গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, হাও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাধ্যি কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে
বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিল। তারপরে কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবেলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগল ছানা পাশে বাঁধা। কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলে গেল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোঁচের পর পোঁচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বললে, তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। এই তো ছিল পালকির ভিতর আমার সফর। পালকির বাইরে এক একদিন ছিল আমার মাস্টারি, রেলিংগুলো আমার ছাত্র। ভয়ে থাকতো চুপ। এক একটা ছিল ভারী দুষ্ট, পড়াশোনায় কিচ্ছুই মন নেই। ভয় দেখায় যে বড় হলে কুলিগিরি করতে হবে। মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে, তবু দুষ্টুমি থামতে চায় না, কেননা থামলে যে চলে না, খেলা বন্ধ হয়ে যায়। আরও একটা খেলা ছিল, সে আমার কাঠের শিঙ্গিকে নিয়ে। পূজায় বলিদানের গল্প শুনে ঠিক করেছিলুম শিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে। তার পিঠে কাঠি দিয়ে অনেকবার কোপ দিয়েছি, মন্তর বানাতে হয়েছিল, নইলে পুজো হয় না। শিঙ্গি মামা কাটুম, আন্দি বসের বাটুম, উলুকুট ঢুলুকুট ঢ্যামকুড়কুড়, আখরোট বাখরোট খটখট খটাস, পটপট পটাস। এর মধ্যে প্রায় সব কথাই ধার করা, কেবল আখরোট কথাটা আমার নিজের। আখরোট খেতে ভালোবাসতুম। খটাস শব্দ থেকে বোঝা যাবে আমার খাড়াটা ছিল কাঠের, আর পটাশ শব্দে জানিয়ে দিচ্ছে যে খাড়া মজবুত ছিল না। কাল রাত্রির থেকে মেঘের কামাই নেই, কেবলই চলছে বৃষ্টি। গাছগুলো বোকার মতো জবুস্থবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলাকার সন্ধেবেলা। তখন আমাদের ওই সময়টা কাটতো চাকরদের মহলে। তখনও ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থর বুক ধরার সন্ধেবেলা ঘাড়ে চেপে বসেনি। সেজদাদা বলতেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলের সব পোড়োরা গড়গড় করে আউড়ে চলেছে, আই এম আপ, আমি হই উপরে, হি ইজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড, এমএডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যে পৌঁছয়নি। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা। যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেবে পড়েছিল অনেক নিচে, তবু তোষাখানা, দফতরখানা, বৈঠকখানা নামগুলো ছিল ভিত আঁকড়ে। সে তোষাখানার দক্ষিণ ভাগে বড় একটা ঘরে কাঁচের সেজে রেড়ির তেলে আলো জ্বলছে মিটমিট করে। গণেশ মার্কা ছবি আর কালীমায়ের পট রয়েছে দেয়ালে। তারই আশেপাশে টিকটিকি রয়েছে পোকা শিকারে। ঘরে কোনো আসবাব নেই, মেঝের উপর একখানা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি যে আমাদের চাল ছিল গরিবের মতো। গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরে কোণের দিকে তেঁতুল গাছের তলায় ছিল চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদাসিধে। অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানের বরাদ্দ হলো পাউরুটি আর কলাপাতা মোড়া মাখন, মনে হলো আকাশ যেন হাতের নাগালে পাওয়া গেছে।
সাবেককালের বড় মানুষের ভগ্নদশা সহজেই মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল সর্দার, তার নাম ছিল ব্রজেশ্বর। চুলে গোঁফে লোকটা কাঁচা পাকা, মুখের উপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্বমনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নামডাকওয়ালা। সেখান থেকে তাকে নাপতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় সে গুরুগিরি করেছে। এই গুরুমশাই ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত। বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছেন। শুনে মনিবরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর, তেমনি ছিল তার শুচিবাই। স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জল 2 হাত দিয়ে 5-7 বার ঠেলে দিয়ে একেবারে ঝুপ করে দিত ডুব। স্নানের পর পুকুর থেকে উঠে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলত যেন কোনো মতে বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই তার জাত বাঁচে। চালচলনে কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে কথা কইত। এদিকে তার ঘাড়টা ছিল কিছু বাঁকা, তাতে তার কথার মান বাড়ত। কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভিতরে ভিতরে তার আহারের লোভটা ছিল চাপা। আমাদের পাতে আগে থাকতে ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না। আমরা খেতে বসলে এক একটি করে লুচি আলগোছে দুলিয়ে ধরে জিজ্ঞেস করত, আর দেব কি? কোন উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত তার গলার সুরে। আমি প্রায়ই বলতুম, চাই নে। তারপরে সে আর পিড়াপিড়ি করত না। দুধের বাটিটার পরেও তার অসামাল রকমের টান ছিল, আমার মোটেও ছিল না। শেলফওয়ালা একটা খাটো আলমারি ছিল তার ঘরে। তার মধ্যে একটা বড় পিতলের বাটিতে থাকত দুধ, আর কাঠের বারকোষে লুচি তরকারি। বিড়ালের লোভ জালের বাইরে বাতাস শুকে শুকে বেড়াত। এমনি করে অল্প খাওয়া আমার ছেলেবেলা থেকেই দিব্যি সয়ে গিয়েছিল। সেই কম খাওয়াতে আমাকে কাহিল করেছিল এমন কথা বলবার জো নেই। যে ছেলেরা খেতে কসুর করত না, তাদের চেয়ে আমার গায়ে জোর বেশি বই কম ছিল না। শরীর এত বিশ্রী রকমের ভালো ছিল যে স্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত, তখনও শরীরে কোনো রকম জুলুমের জোরেও ব্যায়াম ঘটাতে পারতুম না। জুতো জলে ভিজিয়ে বেড়ালুম সারা দিন, সর্দি হলো না। কার্তিক মাসে খোলা ছাদে শুয়েছি, চুল জামা গেছে ভিজে, গলার মধ্যে একটু খুশখুশুনি কাশিরও সাড়া পাওয়া যায়নি। আর পেট কামড়ানি বলে ভিতরে ভিতরে বদ হজমের যে একটা তাগিদ পাওয়া যায়, সেটা বুঝতে পাইনি পেটে। কেবল দরকার মতো মুখে জানিয়েছি মায়ের কাছে। শুনে মা মনে মনে হাসতেন, একটু ভাবনা করতেন বলে মনে হয়নি। তবু চাকরকে ডেকে বলে দিতেন, আচ্ছা যা, মাস্টারকে জানিয়ে দে, আজ আর পড়াতে হবে না। আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান। এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা, হয়তোবা মুচকি হেসে গিলিয়ে দিতেন ক্যাস্টর অয়েল। চিরকালের জন্য আরাম হতো ব্যামোটা। দৈবাত কখনো আমার জ্বর হয়েছে, তাকে কেউ জ্বর বলতো না, বলতো গা গরম। আসতেন নীলমাধব ডাক্তার। থার্মোমিটার তখন চক্ষেও দেখিনি। ডাক্তার একটু গায়ে হাত দিয়েই প্রথম দিনের ব্যবস্থা করতেন ক্যাস্টর অয়েল আর উপোস। জল খেতে পেতুম অল্প একটু, সেও গরম জল। তার সঙ্গে এলাচ দানা চলতে পারত। 3 দিনের দিনই মৌরলা মাছের ঝোল আর গলা ভাত উপোসের পরে ছিল অমৃত। জ্বরে ভোগা কাকে বলে মনে পড়ে না। ম্যালেরিয়া বলে শব্দটা শোনাই ছিল না। ওয়াক ধরানো ওষুধের রাজা ছিল ওই তেলটা, কিন্তু কুইনিন মনে পড়ে না। গায়ে ফোড়া কাটা ছুরির আঁচড় পড়েনি কোনো দিন। হাম বা জল বসন্ত কাকে বলে আজ পর্যন্ত জানিনি। শরীরটা ছিল একগুয়ে রকমের ভালো। মায়েরা যদি ছেলেদের শরীর এতটা নিরোগী রাখতে চান যাতে মাস্টারের হাত এড়াতে না পারে, তাহলে ব্রজেশ্বরের মতো চাকর খুঁজে বের করবেন। খাবার খরচার সঙ্গে সঙ্গেই সে বাঁচাবে ডাক্তার খরচা, বিশেষ করে এই কলের জাঁতার ময়দা আর এই ভেজাল দেওয়া ঘি তেলের দিনে।
একটা কথা মনে রাখা দরকার, তখনও বাজারে চকলেট দেখা দেয়নি, ছিল 1 পয়সা দামের গোলাপি রেউড়ি। গোলাপি গন্ধের আমেজ দেওয়া এই তিলে ঢাকা চিনির ডেলা আজও ছেলেদের পকেট চটচটে করে তোলে কিনা জানি নে। নিশ্চয়ই এখনকার মানি লোকের ঘর থেকে লজ্জায় দৌড় মেরেছে। সে ভাজা মশলার ঠোঙা গেল কোথায়? আর সেই সস্তা দামের তিলের গজা, সে কি এখনো টিকে আছে? না থাকে তো তাকে ফিরিয়ে আনার দরকার নেই। ব্রজেশ্বরের কাছে সন্ধেবেলায় দিনে দিনে শুনেছি কৃত্তিবাসের সাতকাণ্ড রামায়ণটা। সেই পড়ার মাঝে মাঝে এসে পড়ত কিশোরী চাটুজ্জে। সমস্ত রামায়ণের পাঁচালী ছিল সুর সমেত তার মুখস্থ। সে হঠাৎ আসন দখল করে কৃত্তিবাসকে ছাপিয়ে দিয়ে হু হু করে আউড়িয়ে যেত তার পাঁচালীর পালা। ওরে রে লক্ষণ, এ কি অলক্ষণ, বিপদ ঘটেছে বিলক্ষণ। তার মুখে হাসি, মাথায় টাক ঝকঝক করছে, গলা দিয়ে ছড়া কাটা লাইনের ঝর্ণা সুর বাজিয়ে চলছে। পদে পদে শব্দের মিলগুলো বেজে ওঠে যেন জলের নিচেকার নুড়ির আওয়াজ। সে সঙ্গে চলত তার হাত পা নেড়ে ভাব বাতলানো। কিশোরী চাটুজ্জের সবচেয়ে বড় আফসোস ছিল এই যে দাদা ভাই অর্থাৎ কিনা আমি এমন গলা নিয়ে পাঁচালীর দলে ভর্তি হতে পারলুম না। পারলে দেশে যা হয় একটা নাম থাকত। রাত হয়ে আসত, মাদুর পাতা বৈঠক যেত ভেঙে। ভূতের ভয় শিরদাঁড়ার উপর চাপিয়ে চলে যেতুম বাড়ির ভিতরে মায়ের ঘরে। মা তখন তার খুড়িকে নিয়ে তাস খেলছেন। পঙ্খের কাজ করা ঘর, হাতের দাঁতের মতো চকচকে, মস্ত তক্তপোষের উপর জাজিম পাতা। এমন উৎপাত বাঁধিয়ে দিতুম যে তিনি হাতের খেলা ফেলে দিয়ে বলতেন, জ্বালাতন করলে যাও খুড়ি, ওদের গল্প শোনাওগে। আমরা বাইরের বারান্দায় ঘটির জলে পা ধুয়ে দিদিমাকে টেনে নিয়ে বিছানায় উঠতুম। সেখানে শুরু হতো দৈত্যপুরী থেকে রাজকন্যার ঘুম ভাঙিয়ে আনার গল্প। মাঝখানে আমারই ঘুম ভাঙায় কে? রাতের প্রথম প্রহরে শেয়াল উঠত ডেকে। তখনও শেয়াল ডাকা রাত কলকাতার কোনো কোনো পুরনো বাড়ির ভিতের নিচে ফুকরে উঠত।